শেষ হবে তো। হাই গাইস, হাই গাইস, কেমন হলো? দারুণ দারুণ, মাছ ফাছ। তোকে ঘাম পড়লো রে। সুতপাদি অর্পিতাদির বিয়েতে এরকম হচ্ছে। এই যে এইটা আমাদের সুন্দরী। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকের শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাই, একটা বিশেষ কাজে যাব, তো দেখতেই পাবে তোমরা। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, গ্যাসে চা বসিয়েছি, চা করতে দিয়েছি। তো সকালবেলা চা না খেলে কি হয়? আর আমাদের ঘরে চা অনেকবার করে হয়। এই সকালবেলা চাটা দিয়ে শুরু হলো, তারপরে আবার বেলার দিকে হবে। আর দুধ চা এখন করব না, দুধ চা করবো হচ্ছে বিকেলবেলা। তো চাটা খেয়ে সমস্ত কাজকর্ম করব। আর আজকে খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা সারতে হবে, কারণ আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। এই ধরো 11টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, তারপরে এখান থেকে রওনা হব। অনেকক্ষণ ধরে বলছি যে ব্যস্ত আছি, তারপরে এখান থেকে রওনা হব, কিন্তু পারফেক্টলি বলছি না তোমাদের কোথায় কী জন্য ব্যস্ত থাকবো এবং কেন রওনা হব। এখন বলছি আজকে আমি যাব হচ্ছে, আমার নাচের প্রোগ্রাম আছে। আজকে প্রোগ্রামটা আছে, তো আজকে তোমাদের সঙ্গে আজকে নাচের যে অনুষ্ঠানের কীভাবে কীরকম যাই, তারপরে কাদের সঙ্গে আমি পারফরমেন্স করি, সবই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, আমাদের গৃহিণীদের সাধারণত দিনটা শুরু হয় হচ্ছে এই ঝাড় দিয়ে, তারপরে বাসি কাজকর্ম এগুলো করতে করতে। তা আগে আমার প্রথম কাজ হলো ঝাড়টা দেওয়া। তো তাড়াহুড়ো করে ঝাড়টা দেওয়া হয়ে গেছে, আর চা কেটলিতে ছেঁকে রেখেছি, চাটা খাইনি। তা ভাবলাম যে ঝাড়টা তাড়াতাড়ি দিয়ে দিই, তারপর চাটা একটু বসে চা খাবো। তার মধ্যে মা এসে গেছে, তা মা আর আমি বসে চা খাচ্ছি। মা সাধারণত সকালবেলা আসে না, সকালবেলা এসছে ওই আমার প্রোগ্রামটা আছে না, ওই জন্য এসছে। তা মা বাবাকে প্রণাম করে আমি কোনো শুভ কাজ করি। আর এই নাচে তো আমার মার বিশেষ অবদান আছে। মার সাহায্য ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না, সেটা আমি জানি, আমার হাজব্যান্ড জানে এবং আমার ভগবান জানে। মা সবার বাবা মাই তার সন্তানদের জন্য চেষ্টা করে, অনেক কিছু করে, অনেক কিছু ত্যাগ করে, কিন্তু আমার মার এই নাচের প্রতি এত ভালোবাসা, ওনার স্বপ্ন যে আমি যেন একটা জায়গায় পৌঁছতে পারি নাচের ক্ষেত্রে, এবং সমস্ত কিছু হেল্পও করে তার জন্য। তো যাকগে, পরে বলবো তোমাদের সেসব কথা। তো আমি এখনও স্নান করিনি, কাপড় জামা ছেড়ে নিয়ে রান্নাটা করে নিই, মোটামুটি এগিয়ে রাখি। মোটামুটি বেশিরভাগ রান্নাই আজকে সারা বলতে কালকে আমি চিকেন করেছিলাম, খুব কষানো রকরকে, বেশ আলু টালু দিয়ে। শীতকালে চিকেন খেতে তো খুবই ভালো লাগে। তো চিকেন করেছিলাম, তা ওদের জন্য বলতে আমার বরের জন্য ভাগ করে রেখেছি, বাগার জন্য আলাদা আছে ঝোল। আজকে ভাবছি এই পেঁপে আলু আর একটু সেদ্ধ খেয়ে যাব, রাঙা আলু কুমড়ো দিয়ে আর করলা দিয়ে। আমার জন্য একটা মাছ ভেজে নিয়েছি, 2 পিস মাছ ছিল, একটা ভেজে নিয়ে আর এই সেদ্ধ দিয়েই খেতে বসেছি। গরম গরম বেশ ভালোই লাগছে সকালবেলা। ধোয়া ওঠা ভাত আর করলা আলু, রাঙা আলু সেদ্ধ আর মাছ ভাজা। কোনো প্রোগ্রামে যাওয়ার আগে হালকা করে খেয়ে যাওয়াই ভালো। আর ভাবছি যখন বাড়ি ফিরবো রাত্রেবেলা ডিনারটা করব চিকেন দিয়ে। চিকেন বেশি ছিল না, অল্প ছিল, ওই দুজনের মতো করে রেখেছি, আর ওর জন্য ভাগ করে রেখেছি যাতে ও দুপুরবেলা কোনো অসুবিধা না হয়, ফ্রিজ থেকে বার করে গরম করে খেতে পারে। আর এই সেদ্ধ তো আছেই, আর কিছু তরকারিও আছে, কিছু তরকারি বলতে ডাল আছে। মনে হয় ডালটা খাবে না, কারণ ওইগুলো অত বের করে আর গরম করে খাওয়ার মতো ওর ধৈর্য নেই। আমি বাড়ি থাকি তাই গরম করে দিই। এই দেখো, তাড়াতাড়ি করে আলতাটা পরে নিচ্ছি। তা আলতাটা ওখানে গেলে পরলেও হতো, কিন্তু কাজটা আগে সেরে নিই,
কারণ ওখানে তৈরি হতে হবে চুল, তারপর ড্রেস পরতে হবে, ধুতি করে শাড়ি পরতে হবে, অনেকটা সময় লাগবে। তাই ভাবছি যে আলতাটা পরে যাই। আর হাতে না মানে পায়ে পড়তে গিয়ে না হাতে লেগে গেছে, তাই ভাবলাম হাতটাও মানে যেরকম নাচের জন্য হাতে পরতে হয় পরে নিই। তারপরে এই বেরোচ্ছি আর বাঘা চিৎকার করছে। আসছি আসছি আসছি, হ্যাঁ এসছি, দেরি হয়ে যাবে। যদি সাইলেন্ট করো তাহলে কিন্তু আবার নর্মাল করে দিও। তোমায় যেতে হবে, আমি চলে আসবো, তুমি ওই গাড়িতে করে যেতে পারো। ফোন করবে এখন। সোনারপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো SD5 বাসে আমি যাই, জানো তোমরা। তো SD5 বাসে উঠলাম, উঠে একেবারে সোজা রানীকুঠির মোড়ে নেমে গেলাম। রানীকুঠিতেই দাদার বাড়ি, তা ওখানেই সমস্ত কিছু সবাই একসঙ্গে মিট করে ড্রেস পরে চলে যাব। এই দেখো রানীকুঠির মোড়ে এসছি, এখানে ফুল খুব বিক্রি হয়, ফুলের পুরো লাইন পড়ে যায়। আর এখন শীতকাল তো প্রচুর ফুল বিক্রি করছে সবাই, ওই মোড়টাতে হয়। আর আজকে ভেবেছিলাম না ব্লগ করব না, কারণ খুব টেনশনের মধ্যে থাকি। তাহলে ওটা ব্লগে বলবো যে আমার লাইন ভুল হচ্ছিল, তাহলে প্রিয়াঙ্কার বিয়েরটা দেখলে প্রিয়াঙ্কার মনে হবে যে ওটা আমি রেখে দিই, যেটা আমি ব্লগটা করেছি। হ্যাঁ করবো না, এডিট করে সব করেছি, মিউজিক টিউজিক দিয়ে সুতাবাদী আমার ছাড়ানো হয়ে গেছে, দেখিস তোরা আমার ব্লগটা, আমার বিয়ের ব্লগটা তুমি আইফোনে করো। এই সুতপা, হ্যাঁ প্রোগ্রামের দিনটা এত টেনশনের মধ্যে দিয়ে থাকি না, তখন মনে হয় যে ব্লগ করতে মন চায় না। কিন্তু হয়তো কীরকম লাগে তোমাদের দেখো, আর যদি কিছু ভুল টুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। তো দেখো এখানে সবাই হচ্ছে কি সুন্দর করে সাজছে, আর আজকে বড়দের সঙ্গে ছোটরাও নাচবে, ছোট বাচ্চা মেয়েগুলো, তাদের গার্জেনগুলো সবাই এখানে দিয়ে গেছে, কয়েকজন গার্জেন আছে, তারা ওইখানে গিয়ে একেবারে মিট করবে হলে গিয়ে। তো দেখো এখানে যার হেল্প করছি আমরা, আর মেয়েগুলো খুব ভালো, আমাদের ইনস্টিটিউটের এত ভালো, খুব হেল্পফুল। তো আমরা হচ্ছে কোনো কিছু অভাব হলে হয়তো সেফটি পিন বা ক্লিপ, যেটা বলছি ক্লিপ বা অন্য কিছু সবাই ডিস্ট্রিবিউট করি। আমি ওইখানে দেখছি, ওদের দুজনের ছবি তুলছি, ঠিক আছে। আমাদের ইনস্টিটিউটের প্রত্যেকটা মেয়ে যেমন হেল্পফুল, তেমনি খুব ভালো, আর স্যার তো খুবই ভালো, তুলনা হয় না। তো এই তো সব রেডি হয়ে গেছি। আর লিলি বলে একটা মেয়ে, মিলি, ও হচ্ছে সবাই মেকআপ করেছে। স্বর্ণাভ হচ্ছে মোটামুটি সবার মানে শাড়ি, ধুতি শাড়ি পরতে খুব হেল্প করেছে। আর এই দেখো আমার কেমন লাগছে, আমরা সব এই রূপসার গাড়ি বুক করা হয়ে গেছে। আমরা হচ্ছে 6টা মেয়ে ছিলাম আর 2টো ছেলে ছিলাম, 7 জন হচ্ছে পারফরমেন্স করব। আর দাদা তো আছে, আর দাদার এক বন্ধু আছে, সেও যাচ্ছে, আর ড্রাইভার, এই কজন মিলেই বড় গাড়ি বলে হয়ে গেছে। ওকে ওকে, আমি বুঝে গেছি। খুলো, আমি তো খুলে দিয়েছি।
নাচ এখন থেকে আমি শুরু করিনি, নাচ শুরু হয়েছে সেই অনেক আগে থেকে, সেই 5 বছর বয়স থেকে নাচে আমার হাতে খড়ি। কিন্তু নিজের অবহেলার জন্য কিছুদিনের বলবো না, কয়েক বছরের জন্য নাচটাকে আমি হারিয়েছিলাম। তারপরে আবার ফিরে পেয়েছি, আমি আর হারাতে চাই না, এটা ভগবানের কাছে সবসময় আমার প্রার্থনা করি। আমাদের নাচের আইটেমের মধ্যে প্রথমটা ছিল হচ্ছে গণেশ স্তুতি, গণেশ বন্দনা দিয়ে। তারপরে বাচ্চারা জিঙ্গেল বেল নেচেছিল। তারপরে একটা ওড়িশি নৃত্য ছিল, যেটা আমাদের না, অন্য গ্রুপের। এর নেক্সট ছিল হচ্ছে রামের ভজন, তুলসীদাসের শ্রী রামচন্দ্র কৃপালু ভজ হরে। সব কটা দেখাতে পারিনি, কিছু কিছু ক্লিপিং দেখাচ্ছি। তারপরে বিরাজ গো মা, মানে মাকে স্মরণ করে, যেটা সারদা মার, অনেকেই জানো সেই গানটা, সেটা নেচেছিলাম। তারপরে ছিল আর একটা নাচ, ওই গহনা উপবনে মাঝে, ওই একটা সিনেমার গান, মানে একটা ক্রিয়েটিভ আর কি, সেটাও খুব সুন্দর হয়েছিল। আমার ব্লগ যারা দেখছো, যেসব দর্শকরা দেখছো, তাদেরকে আমি বন্ধু, তো আমার পরিবার বলা যায়। তো পরিবারের মধ্যে আমি তোমাদেরকে কটা কথা বলতে চাই, যে অনেকে এরা দেখে হয়তো ভাবছো এটার কি কেমন, যে হ্যাঁ ভালো নাচে, সবই ঠিক আছে, সুন্দরভাবে গয়না টয়না করে, কিন্তু এই নাচের পেছনে যে কত পরিশ্রম লাগে আর কত ডেডিকেশন লাগে বলে বোঝাতে পারবো না। এক তো আমাদেরকে করতে হয়, তাছাড়াও গুরুত্ব, ক্রেডিটটা অস্বীকার করলে চলবে না, তার সব থেকে বড় গুরুর ক্রেডিট। উনি যে কিভাবে দাঁড়াতে হবে, কোরিওগ্রাফিটা ভালো মতন করতেই হবে, তাছাড়া তার সমস্ত কিছু সময় তার পেছনে দেওয়া, সেটাকে চিন্তাভাবনা করা, তারপরে কস্টিউম নিয়ে ভাবা, গুরুর একটা বিশেষ অবদান রয়েছে। তাছাড়াও আমরা যারা নাচ করি তাদেরও তো ডেডিকেশনটা বলতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। তারপরে সমস্ত এইসব ছেলেমেয়েরা, এরা তো আমার থেকে অনেক ছোট, তারা সমস্ত কিছু পড়াশোনা করে রীতিমতো, অনেকে চাকরি করে, তারা সমস্ত সময় বের করে সে একটা নির্দিষ্ট টাইমে এই রিহার্সাল ঠিকঠাক দেওয়াও একটা ব্যাপার আছে, রিহার্সালে সময় পার করা। যারা বিবাহিত ম্যারেড তাদেরও একটা ব্যাপার আছে। আমার বলতে গেলে আমার স্বামী খুব ভালো, সমস্ত কিছু হেল্প করে নাচের ব্যাপারে, কিন্তু সবাই তো সমান নয়। এমন অনেক পরিবার আছে যারা হয়তো বললো যে বিয়ের পর নাচ শেখাবে, কিন্তু তারপরে হয়তো ইকোনমির দিক দিয়ে মেয়েটা করতে পারলো না, বা অনেক কিছু বাধা বিপত্তি, শ্বশুর শাশুড়ির অমত, এসব কারণে তাদের নাচটাই হলো না, মানে একটা আশা ভঙ্গ হলো। একটা কথা, যে গান যতটা সহজ, কিন্তু নাচটা ততটা সহজ না। গানটা অনেক বয়স পর্যন্ত করা যায়, তাছাড়া গানে গলার সাধনা করতে হয়, কিন্তু শারীরিক পরিশ্রম করতে হয় না। তারপরে বিভিন্ন শরীর যদি খারাপ থাকে গানটা গাওয়া যায়, কিন্তু নাচটার ক্ষেত্রে কী হয়, নাচটার ক্ষেত্রে এক তো সময়ের সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন রকম পরিবর্তন ঘটে। তারপরে এনার্জিটা খুব লাগে নাচে পরিশ্রম, এনার্জি, তারপর বডি ফ্লেক্সিবিলিটি, এগুলো সব থাকতে হয়, না হলে না নাচে হয় না। তারপরে তোমার পরিশ্রম তো প্রচুর করতে হয় নাচে, ঘাম ঝরে যায়, তাছাড়াও ডেডিকেশন লাগে প্রচুর নাচে। বিসর্জন হয়, তারপর এই গানটি করা হয়। আর এটি ঠাকুর, মানে রামকৃষ্ণ পরমহংস দেবের খুব প্রিয় একটি গান। মাঝে মাঝেই তিনি অনুরোধ করতেন সবাইকে যে একটু গানটা তাকে শোনানোর জন্য। রিসেন্টলি জয়তী চক্রবর্তীর কণ্ঠে, সুরেলা কণ্ঠে খুব সুন্দর করে এই গানটা আমরা শুনে থাকি। আর রাজা ওর সুন্দর কোরিওগ্রাফি, নিখুঁত বুননে সুন্দর করে সাজিয়ে তুলেছে একবার বিরাজ গো মা এই কোরিওগ্রাফিটা, এই নাচটিকে। মঞ্জিষ্ঠা কলাকেন্দ্রের আর্টিস্ট, সিনিয়র আর্টিস্ট
They are coming to offer their respect to Devi Shakti through Akbar Birajagoma, a composition by Swami Krishnananda. This performance is a tribute to the divine feminine, praising the almighty goddess who embodies power, strength. এখানে চৈতিদি হচ্ছে আমাদের গ্রুপে হয়ে অ্যাঙ্কারিং করেছে। তো চৈতিদি হচ্ছে দাদার বান্ধবী, ও দুজনে একসঙ্গে নৃত্য পরিবেশন করে বিভিন্ন জায়গায়, একই গুরু শিষ্য। চৈতিদিও খুব সুন্দর নাচে। তো আমাদের এই বিরাজগোমার নাচটা করছি। গান যতটা সহজ কিন্তু নাচটা অতটা সহজ না। এক হচ্ছে সবার অনুমতি, তবে এখন যুগের পরিবর্তনের সঙ্গে কিছু পরিবর্তন ঘটেছে, একটু উন্নতি হয়েছে, মেয়েরা একটুখানি সুযোগ পাচ্ছে। কিন্তু তাছাড়াও যে শরীর বলে একটা আছে, তারপরে সমস্ত কিছু নাচ সবসময় দেখানোও যায় না সবাইকে। গান কি হলো, শরীর যদিও বা খারাপ হয় গানটা করা যায়, কিন্তু একটা পাওয়ার, এনার্জি, তারপরে মুভমেন্ট সমস্ত কিছুই নাচের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন, এই সমস্ত কিছু নাচে করতে হয়। মানে নাচটা আমার মনে হয় টাফ ব্যাপার, এবার নাচটাকে ধরে রাখা খুব টাফ। তো যাকে আমরা মানে যারা নাচছি তারা খুব ভালো এবং ভালোই নেচেছিল। তোকে ঘাম করলো রে, সুতপাতে অর্পিতাদির বিয়েতে এরকম হচ্ছে। এই যে এইটা আমাদের সুন্দরী। আমাদের গ্রুপে নাচ শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী যে চিত্রনাট হচ্ছিল সেটা চণ্ডালিকা হচ্ছে। তখন আমরা বাইরে বেরিয়ে এলাম, কারণ বাড়িতে যেতে হবে। এখন শীতকালে তো, আর আমাদের মেয়েদের খুব বাড়িতে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ শান্তি নেই, কারণ একই কস্টিউম সেই পরে আছি দুপুরবেলা থেকে। এই যে কস্টিউমটা না ছাড়লে হচ্ছেও না, তো ফ্রেশ না হওয়া পর্যন্ত কিছুই ভালো লাগছে না। একটু ব্লগিং করছি। হাই গাইস, হাই গাইস, কেমন হলো? দারুণ দারুণ, ভাত ভাত। আর গাড়িতে আমি ভাবছিলাম যে ওইটা গড়িয়ার পাশ দিয়ে যাবে, দাদাকে বললাম যে কামালগাছিতে নামিয়ে দিতে। কামালগাছিতে যাওয়ার আগে আমার বরকে যে ফোন করে নেব, আর তখনও নামিয়ে দেবে, সুবিধে হবে। আর সবাই মিলে আমরা খুব আনন্দ করছি, এখানে দাঁড়িয়ে আছি, কফি খাচ্ছি। আমরা কফি খাইনি, আমার এই প্রিয়াঙ্কা একটুখানি কেক নিয়ে এসেছিলো, সবাই মিলে একটু বিস্কুট খেলাম, এই খেয়ে আমাদের পেটটা ভরে গেছে। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, তো গাড়ির সাইডেই ওই দিকটাই ছিল। তারপর ফোন করার পর উনি এলেন। আর আমাদের যারা প্রথম দিকে এসছিলাম গাড়িতে করে, তাদের মধ্যে হচ্ছে প্রিয়াঙ্কা আর স্বর্ণাভ নেই, ওরা চলে গেছে অন্য গাড়িতে করে। তো কাছাকাছি যেন সুবিধে হয় ওদের, ওরা চলে গেছে। আর আমরা কজন আছি। তেল হবে না, তাহলে কি গড়িয়ায় নামিয়ে দিও, তাহলে চলে যাবো গড়িয়ায়। না ওইভাবে তো বললে হবে না। তেল ভরে নিন। আমাকে কামালগাছি মোড়ে নামিয়ে দিয়েছে, তারপরে ওরাও চলে গেল। আর আমার বর হচ্ছে এই দেখো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওর সঙ্গে আমি আমার বাড়িতে চলে এলাম। আর বাঘাকে একটু আদর না করলে তো হয়ই না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। টাটা বন্ধুরা, শুভরাত্রি।